গাজীপুরে টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাড়ির খোঁজ। শেখ রেহানার পরিবারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। ছাত্র আন্দোলনে হামলা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীর 2 দিনের রিমান্ড মঞ্জুর। হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী 3 দিনের রিমান্ডে। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু কাল। অংশ নিচ্ছেন মাওলানা জোবায়েরের অনুসারীরা। তুরাগ তীরে মুসল্লিদের ঢল। চট্টগ্রামে আমদানি ফলের শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। দাবি না মানলে 4 ফেব্রুয়ারি থেকে ফল খালাস বন্ধের ঘোষণা। 3 দিন পর পঞ্চগড়ে আবার শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে 9.5 ডিগ্রি সেলসিয়াসে। স্বাগত সমগ্র বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। গাজীপুরে শেখ রেহানা পরিবারের টিউলিপ টেরিটরি সহ 4টি বিলাসবহুল বাংলো বাড়ির বিষয়ে অনুসন্ধানে নেমেছে দুদক। অভিযুক্তদের মধ্যে আছেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা, তার স্বামী শফিক সিদ্দিক, মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, দেবর তারেক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক ও মেয়ে বুশরা সিদ্দিক। তবে 5 আগস্টের গণ আন্দোলনে জনরোষে জৌলুস হারিয়ে এগুলো এখন ভাঙচুর আর আগুনের চিহ্ন বয়ে বেড়াচ্ছে। গাজীপুর সিটি কর্পোরেশনের কানাইয়া এলাকায় টিউলিপস টেরিটরি। বাড়িটি শফিক আহমেদ সিদ্দিকের বলেই পরিচিত, যিনি শেখ রেহানার স্বামী এবং টিউলিপ সিদ্দিক, আজমিরি সিদ্দিক এবং ববি সিদ্দিকির বাবা। এই বাগান বাড়িতে বিশালাকার পুকুর, শানবাঁধানো ঘাট, অভিজাত ডুপ্লেক্স সহ রয়েছে একাধিক বাংলো। শীত মৌসুমে শেখ রেহানার পরিবার আসা যাওয়া করতেন এখানে। ছিল আইনশৃঙ্খলা বাহিনীর আনাগোনা, যা এখন পরিত্যক্ত। আমরা 4 জন আছি, 4 জনের একজন দারোয়ান। আমরা 3 জন এখানে কাজ করি, বাগানে কাজ করি। বাগানে আমাদের বেতন প্রতি মাসে মাসে ওনারা ক্লিয়ার করে দিয়ে দেয় এবং আমরা ওনার প্রতি সপ্তাহে সপ্তাহে ওনাদের সবজি টবজি যা হয় এটি পাঠাই দিই। কন্টিনিউভাবে সাহেব আসতেছিল, তো রাস্তা খারাপের কারণে সাহেব আর আসে না। ভাঙচুর করার কারণে বসার জায়গা না, এখন আসে না। ওনার ছেলে মেয়ে ববি ভাই আসতো, টিউলিপ পাপা আসতো বছরে একবার। গত 5 আগস্টের পর বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে টিউলিপ টেরিটরিতে ভাঙচুর চালায়। স্থানীয়রা জানান, প্রথমে বিরোধপূর্ণ 3 বিঘা জমি দিয়ে বাগানবাড়ি শুরু হলেও ধীরে ধীরে বেড়ে এর আয়তন এখন 30 বিঘার ওপরে। এই জমিনটা এক গ্যাঞ্জামের জমিন, নৌকায় ক্ষমতা আছে মতন, পরে হ্যার বাগনিয়ার মামলা আছে, পরে সাপিয়ায় হ্যার জমিনটা সেক্টর জামাটা বিক্রি করছে। বিদ্যুৎ বিল পরিশোধের কপিতে ডক্টর শফিক সিদ্দিকের নাম। এছাড়া শেখ রেহানা ও তার পরিবারের নামে মৌচাকে বাগানবাড়ি, ফাউকাল এলাকায় বাংলো এবং বাঙালগাছ এলাকায় তার দেবর রফিক সিদ্দিকিরও বাগানবাড়ি। গাজীপুরে রেহানা পরিবারের বিপুল সম্পদের উৎসের সন্ধানে নেমেছে দুদক। এ বিষয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এসব সম্পদের বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও রাজস্ব বিভাগ কাজ করছে। লিখিত রিপোর্ট পাই, তারপরে আমাদের যারা কাজ করছে এটা নিয়ে সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি বা আপনার উপজেলা নির্বাহী অফিসার, তো রেভিনিউ সেকশন থেকে এই বিষয়ে রিপোর্ট আসুক, তখন এটা আপনাদেরকে আমরা বলতে পারবো। জয়দেবপুর থেকে 15 কিলোমিটার দূরে টিউলিপস টেরিটরি। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ গড়েছে শেখ হাসিনা পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল, গাজীপুরে শেখ রেহানা পরিবারের যে 4টি বিলাসবহুল বাংলো বাড়ির সন্ধান পাওয়া গেছে, এগুলো গাজীপুরে কোথায় কোথায় অবস্থিত আর সেগুলোর বর্তমান পরিস্থিতি কি? দেখুন, আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি টিউলিপস টেরিটরি, যেটি শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের নামে। এবং এই বাগানবাড়ি যদি আমি একটু দেখাতে চাই, সুবিশাল এই বাগানবাড়িতে ডুপ্লেক্স বাড়ি সহ শান পাতানো ঘাট এবং অন্যান্য সব ধরনের গাছগাছালিতে ভরপুর। এবং এই টিউলিপ টেরিটরি ছাড়াও কিন্তু শেখ রেহানার এবং তাদের স্বজনদের নামে এখানে বাঙ্গাল গাছ এবং ফাউকাল এলাকা এবং মৌচাক এলাকায় আলাদা আলাদাভাবে কিন্তু জমি এবং বাগান বাড়ি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে টিউলিপ টেরিটরি, এটি কিন্তু
5ই আগস্টের পর ছাত্র জনতা যখন অভ্যুত্থান হলো এরপর পরই কিন্তু এখানে ভাঙচুর এবং অগ্নিসংযোগ হয়। এরপরে কিন্তু এটি একটি জনশূন্য অবস্থায় পড়ে আছে, যদিও এখানে মাত্র 4 জন লোক আছেন, একজন দারোয়ান সহ, তারা এখানে এই বাগান বাড়িটি দেখভাল করছেন। কিন্তু বাগানের যিনি কর্তা টিউলিপ সিদ্দিকীর বাবা শফিক সিদ্দিকী, যিনি এখানে প্রায় আসতেন, তিনি এখন আর এই বাগান বাড়িতে আসেন না। এবং এখানে যারা কর্মচারী রয়েছেন তারা বলছেন যে শীত মৌসুম প্রতি বছরই এখানে টিউলিপ সিদ্দিকী, তার ভাই ববি সিদ্দিকী সহ পরিবারের পরিজন আসতেন এবং তার যে বাবা শফিক সিদ্দিকী তিনিও আসতেন এবং তার সাথে অন্যান্য বন্ধু বান্ধব থাকতো। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর আনাগোনা ছিল। বলা চলে যে ক্ষমতার কেন্দ্রবিন্দু থাকাকালে এই বাড়িটি কিন্তু জৌলুসপূর্ণ ছিল, অনেকটা জমজমাট ছিল, যেটি এখন অনেকটাই পরিত্যক্ত অবস্থা আছে। আপনার যদি দেখাতে চাই, এখানে কিন্তু যে ঝরা পাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন স্থানে রয়েছে এবং বলা চলে যে কোনো ধরনের যত্নের ছাপ নেই, পুরোটাই একটি জনশূন্য এলাকায় পরিণত হয়েছে এবং অনেকটা পরিত্যক্ত অবস্থা আছে। এবং এখানে যে বাংলোটি রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন স্থানে ভাঙচুর হয়েছে, সেইগুলোও কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে। এবং আমরা জেলা প্রশাসকের সঙ্গে কথা বলছিলাম, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে শেখ রেহানা এবং তার পরিবারের সদস্যদের যে সম্পদ রয়েছে সেই বিষয়ে তারা অনুসন্ধান করছেন এবং দুদক চাইলে সেই অনুসন্ধানের যে প্রাপ্ত ফলাফল তাদেরকে দিয়ে দেবেন এবং এই ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই ছিল গাজীপুরের টিউলিপ টেরিটরি থেকে সর্বশেষ পরিস্থিতির খবর। গাজীপুর থেকে জানাচ্ছেন সহকর্মী আবুল হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একই সাথে তার ভাই সরফরাজ হোসেন মৃদুলেরও রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম শারমিন নাহার এই আদেশ দেন। এর আগে পুলিশ 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে এবং জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। বুধবার রাতে ফরহাদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মেহেরপুর জেলা কারাগারে নেওয়া হয়। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ইজি বাইক চালককে হত্যা ও মরদেহ গুমের মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে 3 দিনের রিমান্ড দিয়েছে আদালত। সকালে পঞ্চগড়ের আদালতে হাজিরের পর এই আদেশ দেন বিচারক। এর আগে 5 দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলেও শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার জুলিয়েট 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পঞ্চগড়ে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে 4 আগস্ট নিখোঁজ হন ইজি বাইক চালক আলামিন। এই ঘটনায় 10 নভেম্বর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক রেলমন্ত্রী সুজন সহ 19 জনকে আসামি করে হত্যা ও গুমের মামলা করা হয়। আসামি করা হয় জ্ঞাত আরও 150 জনকে। শনিবার রাতে কাশিমপুর কারাগার থেকে পঞ্চগড়ে নেওয়া হয়। এটি একটি আসলে এখনো রহস্যাবৃত এবং ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল, যেটি আদালত অনুধাবন করেছেন, ফলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। কাল আহ্বানের মধ্য দিয়ে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবারে ইজতেমা হবে 3 ধাপে। এরই মধ্যে টঙ্গীর তুরাগ তীরে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। পাশাপাশি নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। 30 জানুয়ারি মাওলানা জুবায়ের অনুসারীদের অংশগ্রহণে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে ঢাকার একাংশ সহ 41 জেলার মুসল্লিরা অংশ নেবেন। এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। বিদেশিদের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে মূল ময়দানের পশ্চিমে। ইজতেমায় অংশ নিতে পেরে খুশি তারা। মারামারির কোনো উদ্দেশ্য না বা এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আসেন, একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য আসা। আমরা ইজতেমায় এসেছি। এখানকার মুসল্লিরা আমাদের ভাইয়ের মতো। এদেশের ধর্মীয় সংস্কৃতি দেখে আমরা মুগ্ধ। ইজতেমায়ে সবচেয়ে অনেক ফায়দা ইনশাআল্লাহ। আয়োজন নির্বিঘ্ন করতে প্রস্তুতি নেয়ার পাশাপাশি মুসল্লিদের সুবিধায় পানি, বিদ্যুৎ, পয় নিষ্কাশন সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইজতেমা এটা শুধু বাংলাদেশের ইজতেমা না, এটা বিশ্ব ইজতেমা এবং বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা, তাবলিগের সাথী ভাইরা এই ইজতেমা অংশগ্রহণ করার জন্য প্রতি বছরই এসে থাকেন। তো এবারও এর ব্যতিক্রম ঘটবে না। প্রায় 9000 টয়লেট, 9000 টয়লেট আমরা ইনশাল্লাহ সবগুলোই চালু আছে, সচল আছে, মানুষ ব্যবহার করতে পারবে। তারা তাদের ইকমানের সাথে আমি আশা করি যে তারা তাদের যে প্রয়োজন যে সেটা পূরণ করতে পারবে। সেই সাথে 254টি গোসলখানা আছে। এবারের ইজতেমা ঘিরে নিরাপত্তা আগের তুলনায় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কোনো গণ্ডগোল যাতে না হয়, আমরা স্থানীয় লিডারকে নিয়ে এখানে বসেছিলাম, আপনাদেরকে ডেকেছিলাম, সকলেই আমরা সম্মতি হয়েছে আমরা একসাথে কীভাবে সুন্দর করে দুইটি দলকে মুখোমুখি থেকে আমরা কীভাবে সরিয়ে রাখতে পারি। প্রথম ধাপে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি এবং 3 থেকে 5 ফেব্রুয়ারি অংশ নিচ্ছেন জুবায়েরপন্থীরা, আর 14 ফেব্রুয়ারি হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচন সংক্রান্ত বিধি পর্যালোচনা করে এবার নিজেরাই সংস্কার প্রস্তাব তৈরির কথা ভাবছে নির্বাচন কমিশন। বেলা 11:30টায় সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে এই লক্ষ্যে সভা চলছে। সভায় 4 কমিশনার ও ইসি সচিব এ সময় উপস্থিত আছেন। ভোটার তালিকা ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ আইন, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষক নীতিমালার মতো বিষয়েও আলোচনা করছেন তারা। তবে এইসব বিষয়ে সংস্কার প্রস্তাব রয়েছে কমিশনেরও। তবে এর অন্তত 4টি সুপারিশ নিয়ে জোরালো আপত্তি তুলেছে ইসি। এই অবস্থায় পর্যালোচনার পর কিছু আইনবিধি সংস্কারে একটি প্রস্তাব অন্তর্বর্তী সরকারকে দেওয়ার চিন্তা নাসির উদ্দিন কমিশনের। সিইসি বলছেন, সংস্কার কমিশনের বেশ কিছু সুপারিশ বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির স্বাধীনতা। তবে সংস্কার কমিশনের দাবি, নির্বাচন কমিশনের স্বাধীনতা খর্ব হয় এমন কোনো সুপারিশ করা হয়নি। দিনাজপুর জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচে বাধার ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আবারও ম্যাচ দুটি চালু করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে এরই মধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি দেশের কয়েকটি বিনোদনমূলক কর্মকাণ্ডে নারীদের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য 2টি ঘটনা হলো দিনাজপুর এবং জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ স্থগিত করা। অন্তর্বর্তী সরকার নারী পুরুষ দুজনের পূর্ণ অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে। কেউ নারীদের অধিকার লঙ্ঘন করার মতো ঘটনায় সম্পৃক্ত হলে বা এই ধরনের বেআইনি বিধিনিষেধ আরোপের সঙ্গে যুক্ত হলে দেশের প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যে কোনো গোষ্ঠীর নাগরিকদের প্রতি বৈষম্য বা নিপীড়নের বিরুদ্ধে সরকার সবসময় কঠোর অবস্থানে রয়েছে বলেও প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে জানানো হয়েছে। চট্টগ্রামে আমদানি করা ফলের উপর আরোপিত শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে স্টেশন রোডে এই কর্মসূচি পালন করেন ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। আগামী 3 ফেব্রুয়ারির মধ্যে দাবি আদায় না হলে 4 ফেব্রুয়ারি থেকে দেশের সব বন্দরে ফল খালাস বন্ধ রাখার ঘোষণা দেন সংগঠনের নেতারা। মানববন্ধনে বক্তারা আরও বলেন, কয়েক বছর ধরে আমদানিকৃত ফলের উপর নানাভাবে ট্যাক্স আরোপ করা হচ্ছে। চলতি মাসে আরও 1 দফা ট্যাক্স আরোপ করা হয়েছে, যা কোনোভাবেই মানা যায় না। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 3 দিন পর তাপমাত্রা আবারও নেমেছে এককের ঘরে। সকাল 9টায় পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10 ডিগ্রি। এর আগে গত রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.9 ডিগ্রি। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা এলাকা। সকাল 10টার পর সূর্যের দেখা মিললেও কোনো উত্তাপ নেই। দুপুর পর্যন্ত হালকা কুয়াশার সাথে হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। নওগাঁ রানীনগরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল সরকারের উদ্যোগে 5 শতাধিক মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া শহরের মুক্তির মোড়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া এবং 2000 মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 88তম জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে গাজীপুর মহানগর বিএনপি। সকালে টঙ্গীর মরকুন এলাকায় টিএনটি মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা ও অতিরিক্ত কর জটিলতায় নাখোশ শিল্প মালিকেরা। তাদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আর শিল্পনগরীর মহাব্যবস্থাপক বলছে, বিসিকের উন্নয়নে অপ্রতুল বরাদ্দে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। ফেনী সদর উপজেলায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজে, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেয়া হয়। রপ্তানিমুখী ওষুধ, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা গড়ে ওঠে।
কিন্তু শিল্পনগরীর ড্রেনগুলো অপরিষ্কার থাকায় মশা, মাছি ও দুর্গন্ধে অতিষ্ঠ সবাই। পানির একমাত্র উৎস পুকুরটিও ভরে আছে ময়লা আবর্জনায়। সকালবেলা বিশ্রী দুর্গন্ধ বাইর হয় এখান থেকে, বৃষ্টির সময় পানি যেতে পারে না। ওই পুকুরে কাজরা আজ বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কাজকর্ম করে না। বিসিকে চলাচলের একমাত্র সড়কটি বেহাল। এছাড়া বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা সহ নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলে জানিয়েছে শিল্প উদ্যোক্তারা। রাস্তাগুলি ভাঙা, ড্রেনেজগুলো আমরা সামান্য বৃষ্টি আসলে এখান থেকে পানি বের হয় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। ল অ্যান্ড অর্ডার না, ভিতরে বাইরের লোক ঘুরে। তবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কারে বাজেট অপ্রতুল হওয়ায় সংস্কার করা সম্ভব হয় না বলে জানিয়েছেন বিসিকের এই কর্মকর্তা। যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। তো এইটুকু ব্যবস্থা হচ্ছে ওনারা যদি নিজ নিজ উদ্যোগে করে, সেক্ষেত্রে আমার মনে হয় এটা ফলপ্রসূ হবে, আদারওয়াইজ এটা হবে না। এই শিল্পনগরীতে ছোট বড় প্রায় 44টি প্রতিষ্ঠান রয়েছে। কাজ করেন প্রায় 4000 শ্রমিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁদপুরের মতলব উত্তরে মেঘনার 15 কিলোমিটার এলাকায় মারা যাচ্ছে প্রচুর মাছ। এক সপ্তাহে একলাসপুর থেকে ছটাকি পর্যন্ত এলাকা জুড়ে মাছ মরে ছড়াচ্ছে দুর্গন্ধ। নদীতে মাছের মরকের কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস জেলা প্রশাসকের। গত 1 সপ্তাহ ধরে চাঁদপুরের মেঘনা নদীর ঢেউয়ের সাথে ভেসে আসছে মৃত এইসব মাছ। পোয়া, বেলেসহ বিভিন্ন প্রজাতির মাছের স্তূপ জমেছে নদী তীরে। মোহনপুর বাবুবাজার এলাকায় দেখা যাচ্ছে সবচেয়ে বেশি মৃত মাছ। এসব জলজ প্রাণীর পচা গন্ধে অতিষ্ঠ নদী পাড়ের মানুষ। মাছটি মারার কারণে আমাদের এই নদী অঞ্চলে মানুষের বহুত অসুবিধা হয় চলাফেরার জন্য। বড় বড় মাছ এমনি নদীতে ওই বায়া উঠতে জায়গা, মানুষের কাছে আইলে মানুষের চালুন্দা ধরে ধরে বাড়িতে লয়ে যায়। চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তাদের দাবি, ঢাকা, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের কারখানাগুলোর রাসায়নিক বর্জ্যে দূষিত হচ্ছে মেঘনার পানি। এতে অক্সিজেন কমে যাওয়ায় মারা যাচ্ছে মাছ সহ বিভিন্ন জলজ প্রাণী। অক্সিজেনের পরিমাণ 5 ppm থাকার কথা, কিন্তু ওখানে 2-3, কোথাও ক্ষেত্রে 0 লেভেলও থেকে যায়। কারণ এত পরিমাণ বিষক্রিয়া থাকে বা ইফ্লুয়েন্টের পরিমাণটা বেশি থাকাতে কিছু অংশ মাছ ব্যাপক আকারে মারা যায়। মাছ মারা যাওয়ার কারণ অনুসন্ধানে মৎস্য বিভাগ সহ একাধিক টিম কাজ করছে জানিয়ে জেলা প্রশাসক বলছেন, নদী দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন তারা। গবেষণাগারে যে আমরা পানির মানটা পরীক্ষা করতে পাঠিয়েছি এবং আমাদের যে বিশেষজ্ঞ দল আছে তাদের যে রিপোর্ট আসবে তার প্রেক্ষিতে হয়তো আমরা একটা কার্যকর কারণটা আমরা খুঁজে বের করতে পারবো। স্থানীয়রা বলছেন, গত 3 বছর ধরে জানুয়ারির শেষ থেকে মার্চ পর্যন্ত মেঘনায় মৃত মাছ ভাসতে দেখছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাঁধ নির্মাণের পরেও ভাঙন থেকে রেহাই মিলছে না বরগুনাবাসীর। জেলার খরস্রোতা 4 নদীর পারে অন্তত 25টি স্থানে দেখা দিয়েছে ভাঙন। বিষকালী নদীর ভাঙনে ঝুঁকিতে পড়েছে বামনা বরগুনা সড়ক। পানি উন্নয়ন বোর্ড বলছে, বরাদ্দ সংকটে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা যাচ্ছে না। ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরগুনার মাঝ দিয়ে বয়ে যাচ্ছে পায়রা ও বিষখালী নদী। জেলার পূর্ব পাশে বইছে আন্ধারমানিক আর পশ্চিম পাশে বলেশ্বর নদী। এসব নদীর তীব্র স্রোতে প্রতিনিয়ত ভাঙনের কবলে বিভিন্ন এলাকা। জেলা সদরের সাথে বেতাগী উপজেলার সংযোগ সড়কটি গত 6 বছরে ভেঙেছে বেশ কয়েকবার। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড বালির বস্তা ফেলে প্রতি বছর ভাঙন রোধের চেষ্টা করে। এতে ভাঙন বন্ধ না হয় রাষ্ট্রের কোটি কোটি টাকার অপচয় হচ্ছে। প্রতি বছর শুনি 2.5 কোটি 3 কোটি টাকার বাজেট হয়, তারপরও ভাঙে। 5 বছর না ফেলাই একবারে যদি ফেলাইতো তাহলে জনগণেরও স্বার্থ হইতো এবং দেশেরও উন্নত হইতো। জেলার 4 নদীপাড়ের অন্তত 25টি স্থানে বর্তমানে ভাঙন শুরু হয়েছে। নদীগর্ভে সর্বস্ব হারিয়ে প্রতিদিন ভূমিহীন হচ্ছেন শত শত পরিবার। বিলীন হচ্ছে হাজার হাজার একর ফসলি জমি। 114 কাঠা জমি আমার ছিল, এই জমিটা সব নদীতে চলে গেছে। নদী ভাঙ্গলে বন্যায় আমার ক্ষয়রাতি বানাই দিয়েছে। প্রত্যেকটা একটু পানি হইলে আমাকে চুপনি খেতে হয়। এই নদীতেই ভাঙ্গল কোনো কাদায় ফেরতে আসে না, যদি এখানে বেড়িবাঁধ না দেওয়া হয় বা ব্লক কিছু না দেওয়া হয়। টেকসই বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দ সংকটের কথা বলছেন জেলা প্রশাসক। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙন ঠেকাতে প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজও করছে,
কিন্তু বাজেটের অপ্রতুলতার কারণে আসলে যে পরিমাণ ভাঙন হচ্ছে সেই পরিমাণ ভাঙনটাকে আমরা ভাঙন প্রতিরোধে সেভাবে কাজ করতে পারছি না। তা আমরা ভাঙন কবলিত এলাকাসমূহ কিছু কাজ করতেছি এবং আরও নতুন করে কিছু কাজ নেয়ার জন্য প্রকল্প সাবমিট করেছি। এই প্রকল্পগুলো অনুমোদিত হলে আমরা কাজগুলো বাস্তবায়ন করতে পারবো। বঙ্গোপসাগর সংলগ্ন এই জেলায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ রয়েছে 850 কিলোমিটার। প্রতি বছর ঘূর্ণিঝড়ের সময় ঝুঁকিতে থাকে ভাঙন কবলিত অঞ্চলের লাখো মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ঘোষিত অ্যাডহক কমিটি বাতিল ও এম এ আজিজ স্টেডিয়ামকে 25 বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম স্টেডিয়াম কমিটি। সকালে এম এ আজিজ স্টেডিয়াম চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, স্টেডিয়াম অন্তত 32 ধরনের খেলাধুলা হয়। এখানে খেলেই আন্তর্জাতিক মানের অনেক খেলোয়াড় তৈরি হয়েছে। সেই স্টেডিয়ামকে কেবল বাফুফের হাতে তুলে দেওয়া অযৌক্তিক। সব খেলোয়াড়ের জন্য স্টেডিয়াম উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান তারা। চট্টগ্রাম সিটি মেয়র শাহাদাত হোসেনের আহ্বানে এই কর্মসূচিতে ক্রীড়ামোদী ব্যক্তিরা ছাড়াও সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের দায়ে ট্রাক চালক সোহেল রানাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানার নির্দেশও দেওয়া হয়। দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2-এর বিচারক মোসাম্মদ সালমা বেগম আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। 2021 সালের 22 জুন সৈয়দাবাদ রেল স্টেশনের সামনে ওই তরুণীকে ধর্ষণ করে ট্রাক চালক সোহেল রানা। এই ঘটনায় 2 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা। 17 জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করে। মাগুরার শ্রীপুরে সরকারি খালের পাশ থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শ্রীপুর থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত মান্নান মোল্লা টুপিপাড়া উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন। শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে হত্যার ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরিবারের অভিযোগের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে। মান্নান মোটরসাইকেল রাইড শেয়ার করতেন। মুন্সিগঞ্জের গজারিয়ায় বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাখিরমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি রাত 8:45টার দিকে পাখিরমোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে ঘটনাস্থলে নিহত হন এক যাত্রী। পরে আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পালিয়েছে চালক ও হেলপার। নেত্রকোনায় বাড়ির কার্নিশে অস্ত্র দেখে পুলিশে খবর দিলেন বিএনপি নেতা। পরে পুলিশ গিয়ে জব্দ করেছে সেই অস্ত্র। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফা জেসমিন নাহিনের দাবি, হত্যা ও ডাকাতির উদ্দেশ্যে রাখা হয়েছিল এগুলো। নেত্রকোনা শহরের মুক্তারপাড়ায় আরিফা জেসমিন নাহিনের বাড়ি। বুধবার দুপুরে বাড়ির লোকজন কার্নিশে দেশীয় অস্ত্রগুলো দেখতে পান। পরে তিনি বাড়িতে ফিরে পুলিশে খবর দেন। নেত্রকোনা মডেল থানার এসআই শাহজাহান খান জানান, ঘটনাস্থল থেকে 6টি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। কিভাবে এসব অস্ত্র এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ব্যক্তি আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ছে আরও 15 দিন। 2024-25 করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় 15 ফেব্রুয়ারি পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার এক আদেশ জারির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সরকার 2 দফায় 1 মাস করে রিটার্ন জমার সময় বাড়ায়। এছাড়া ভিন্ন আরেকটি আদেশের মাধ্যমে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে 15 ফেব্রুয়ারির পরিবর্তে 16 মার্চ করা হয়েছে। বর্তমানে 1 কোটির বেশি টিআইএনধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছর 40 লাখের বেশি রিটার্ন জমা দেন। জুলাই আগস্টের আন্দোলন, ব্যবসা বাণিজ্যে অনিশ্চয়তা সহ বিভিন্ন কারণে সময় বাড়ানো হয়েছে।
এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।